আমরা 17 বছরে 34টা ঈদ কাটিয়েছি। ম্যাক্সিমাম ঈদগুলো আমরা পালিয়ে ভয় শঙ্কায় আমাদের বাসায় থাকতে পারি নাই। বাসায় মানে আসছি যে ওইরকম মানে অনেক বড় করে আয়োজন করার একটা ব্যবস্থা থাকে, ওগুলা কিছুই হয় না। আওয়ামী লীগের আতঙ্ক ছিল, মানে ওদের বিভিন্ন গুপ্তচরের আতঙ্ক ছিল, পুলিশের মানে যে 28 অক্টোবরের 23 সালের নির্বাচনের আগেও আমার নামে 6টা মামলা হয়েছে। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নেতা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান। আমরা মেনে নিব, ওরা আমাদেরই সন্তান। ওটা তো ঈদ বা জীবন, ওটা তো জীবনের পর্যায়ে ঈদ থাকে না। আগে তো জীবন, তারপরে তো আনন্দ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্ল্যাশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই একে অপরের সাথে আনন্দকে ভাগাভাগি করে নেওয়া। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য ফ্ল্যাশ টিভির আয়োজিত ঈদ আয়োজন আমার ঈদ। আমার ঈদ নিয়ে আজকে আমরা কথা বলবো ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব জনাব অ্যাডভোকেট রুনা লায়লা। আমরা আজকে তাকে হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছি, অ্যাডভোকেট রুনা লায়লাকে। তো আজকে আমরা তার এই ঈদ নিয়ে আজকে কথা বলবো যে ঈদ কেমন যাচ্ছে। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে পাওয়া যাচ্ছে না, যাক অবশেষে আজকে আমরা পেলাম ফাইনালি। আসলে ব্যাপারটা হচ্ছে সেবা খাত, মানে সরকারি হোক বা যারা সেবা নিয়ে কাজ করে, বেসরকারি হোক, রাজনীতিবিদরাও এক ধরনের সেবক, বরঞ্চ তারা হচ্ছে ফুললি সেবক। তো যারা সেবা রিলেটেড কাজে জড়িত তারা আসলে মানে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। আর তাদের ঈদটা সেবা খাতের আসলে ঈদটা ওইভাবে হয় না, তাই ফোনে আপনি পাচ্ছিলেন না, কারণ নিজেকে তো একটু হলেও ব্রেক দিতে হয়। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি আছে আর কি নেই? ছোটবেলার ঈদে তো ছোট কৈশোর শৈশব এগুলো তো মানুষের পুরো সব মানুষেরই জীবনের স্বর্ণালী দিন। ওগুলোর সাথে তো আসলে বড়বেলা বা আমরা যখন একটু বুঝদার হয়ে যাই সেই জীবনযাপনের সাথেই তো আমরা আসলে তুলনা করা যায় না। ছোটবেলায় চিন্তা ভাবনা, কোনো বার্ডেন থাকে না, মনে হয় পাবো আর পাবো, বাবা মা দিবে, আত্মীয় স্বজন দিবে, এরকম একটা ব্যাপার থাকে। তো কৈশোরেও এই টাইপেরই একটা ফিলিংস থাকে, ভবিষ্যতের স্বপ্ন, কিছুটা শৈশবের স্মৃতি নিয়ে কৈশোর জীবনটাও ভালো কাটে। বড়বেলার ঈদটা তো হচ্ছে আমাদের দায়িত্ব চলে আসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন কাছের লোক সবাইকে নিয়েই বড়বেলার ঈদটা কাটে, দায়িত্ব নিয়ে ঈদটা কাটে। ওটাও আরেক ধরনের, দায়িত্বর মধ্যেও আরেক ধরনের ভালো লাগা কাজ করে। আসলে ব্যাপারটা হচ্ছে সময়গুলাকে মেনে নিয়ে ভালো ফিল বা পজিটিভ ফিল করতে পারলেই সব বেলাই আসলে সুন্দর। ছোটবেলায় সালামি কার কাছ থেকে বেশি নিতেন আর এখন কাকে বেশি দিতে হয়? সালামি তো ছোটবেলায় অবভিয়াসলি আমার বাবার, আমি একমাত্র মেয়ে, বাবার কাছ থেকেই বেশি আদরের দুলালি ছিলেন। তো বাবার কাছ থেকে বেশি পেতাম, তারপরে চাচা টাচা বা আদার্স পাড়া প্রতিবেশী তারা দিতেন। আর যেহেতু আমি বংশের মানে তখন একমাত্র মেয়ে ছিলাম, মেয়ে বাচ্চা ছিলাম, সালামির পরিমাণও আমার হিউজ আসতো। এখন তো মনে হয় সালামিটাও আপনাকে হিউজ দিতে হয়। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি পরিবারে যেমন দিতে হয় তেমনি তো আমাদের কর্মীরা আছে, আমাদের সহযোদ্ধারা আছে, তাদেরকেও দিতে হয়। তো ঈদের এই ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে এখন? ঈদের ব্যস্ততা আসলে ঈদের আগে ঈদের ব্যস্ততাটা থাকে, ঈদের পরে কিন্তু মানে ঈদটা হয়ে গেলে ঈদের দিন একটু গেট টুগেদার থাকে, তারপরে কিন্তু তেমন ব্যস্ততা থাকে না। ঈদ আসবে, আমার ধারণা ঈদ আসবে যে ওইটার জন্য যে পরিমাণ আনন্দ মানুষের ভিতরে কাজ করে, ঈদে কিন্তু ওই রকম আর ওই ফিলিংসটা আর ওই ইয়েটা থাকে না। হ্যাঁ, ঈদটা তো তখন চলেই এলো। তারপরও রাজনীতি, যেহেতু একজন মহানগরের নেত্রী আপনি এবং আপনার
নেতৃবৃন্দ আছে, তো সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে ব্যস্ততাটা কেমন যাচ্ছে এখন? আমি যেটা বলেছিলাম, আমি এখন বলতে চাচ্ছি, আমরা 17 বছরে 34টা ঈদ কাটিয়েছি। ম্যাক্সিমাম ঈদগুলো আমরা পালিয়ে, ভয় শঙ্কায়, আমাদের বাসায় থাকতে পারি না, এই বাসায় মানে আসছি যে ওই রকম মানে অনেক বড় করে আয়োজন করার একটা ব্যবস্থা থাকে, ওগুলা কিছুই হয় নাই। কেন হয়নি? কারণ দেখা গেছে আওয়ামী লীগের আতঙ্ক ছিল, মানে ওদের বিভিন্ন গুপ্তচরের আতঙ্ক ছিল, পুলিশের মানে ছিল। তো সেই সব ক্ষেত্রে আমরা একটু আতঙ্কিত তো থাকতে হতো। ঈদ তো ওইভাবে উদযাপন করা হয়নি। তারপরে অর্থনৈতিক ব্যাপারগুলো আমাদেরকে ওরা চাকরি, ব্যবসা, মামলায় জর্জরিত করে আমাদের অর্থনৈতিক অবস্থাও প্রচণ্ড দুর্বল করে। এই 15 বছরে কি একেবারেই ঈদ শূন্য ছিলেন? মানে আনন্দ বিনোদন এই জায়গাগুলো কেমন ছিল? অবভিয়াসলি ঈদ শূন্য ছিলাম, কারণ আমরা যে দলটাকে লালন করি, যে শহীদ জিয়ার আদর্শে আমরা আদর্শ ধারণ করি, সেই পরিবারটাই তো আমাদের চেয়ে অনেক বেশি নির্যাতিত ছিল। আমাদের মা বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, আমরা ভয়ে থাকতাম ও ফ্যাসিস্ট হাসিনা কখন তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে না কি করবে, আমরা আতঙ্কে থাকতাম। তারপর আমাদের দেশ নেতা তারেক রহমান, উনি দেশের বাইরে ছিলেন। তারপরে আমাদের নিজেদের মাথার উপরে এত এত মামলা। আমি মহিলা এবং আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার নামে 18টা মামলা রানিং ছিল। আমি কোটা আন্দোলনেও আমি মামলা হয়েছে আমার নামে। তারপরে ইয়েতেও ওই যে 28শে অক্টোবরের 23 সালের নির্বাচনের আগেও আমার নামে 6টা মামলা হয়েছে। তো একটা মহিলা হয়ে যখন পালিয়ে বেড়াতে হয়, ফেরারি জীবনযাপন করতে হয়, একটা উকিল হয়ে যখন নিজেকে আসামি রূপে জেলখানায় দেখতে হয় বা ভয় নিয়ে কাটাতে হয়, তো ওটা তো ঈদ বা জীবন, ওটা তো জীবনের পর্যায়ে থাকে না, আগে তো জীবন, তারপরে তো আনন্দ। রমজানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে আগামী 2026-এর মধ্যে সম্ভাব্য একটা নির্বাচনী ডেট জানিয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই নির্বাচনের সময়ের মধ্যে হবে কিনা? নির্বাচন তো আসলে অবভিয়াসলি হওয়া সম্ভব, সরকার বা প্রশাসন যদি ইচ্ছা করে। আমরা তো দেখেছি ফ্যাসিস্ট হাসিনা যদি রাতের ভোট দিনে করতে পারে প্রশাসনের ইচ্ছায়, তেমনি সেই প্রশাসন যদি ইচ্ছা করে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিব, এটা তো সম্ভব, তাই না? যদি আপনি ভাঙতে পারেন একটা জিনিস, আপনি গড়তেও পারবেন। তো সেটা হচ্ছে প্রশাসনের সদিচ্ছার উপর। আর আমরা বিগত প্রায় আগস্ট থেকে আমরা এই পর্যন্ত দেখলাম প্রায় 8-9 মাস চলে গেল, আমরা সংস্কারে তেমন কিছুই কিন্তু দেখছি না। তারপরে আরো একটা কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। একটা রাজনীতিবিদদের হাতেই সুরক্ষিত। বন্যে যেমন বন্যেরা সুন্দর, শিশু যেমন মায়ের কোলে, তেমনি রাজনীতিবিদদের হাতেই সুন্দর। সেটা ব্যবসায়ী বা ছাত্র, হ্যাঁ, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নেতা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান। আমরা মেনে নিব, ওরা আমাদেরই সন্তান। কিন্তু আমার সন্তানটা আমার জায়গায় আসতে তো তার পরিপক্কতা, তার বয়স, তার সময়, তার অভিজ্ঞতা, এগুলোর প্রয়োজন আছে, তাই না? এখন এই যুদ্ধ পরবর্তী একটা দেশে তারা যুবক, আমাদের কবিতায় কথা একটা আছে না যে মানে যৌবন যা যুদ্ধ যাবার সময় তার, হ্যাঁ, তো তাদের যৌবন ছিল, তারা যুদ্ধে গিয়েছে মানে এই না, যেমন আমাদেরও তো মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ। মুক্তিযুদ্ধরা তো দেশ দখল করে নেয়নি, তাই না? মুক্তিযুদ্ধের পর কি করেছে? মুক্তিযোদ্ধারা যার যার স্ব জায়গায় ফিরে গিয়েছে। তাহলে আমাদের ছাত্ররা কেন তাদের শিক্ষাঙ্গনে, তাদের জায়গায় কেন ফিরে যাবে?
আমারই এখন জাতির কাছে প্রশ্ন। না, নির্বাচন নিয়ে যেহেতু মানে কথা উঠেছে, সেখানে সেই ক্ষেত্রে তারাই তো বিলম্ব করছে, তারাই তো এটাকে ভেটু দিচ্ছে, তারা 5 বছর 10 বছর তারাই তো বলছে। তো তার মানে হচ্ছে যে তাদের কারণে এই নির্বাচনটাকে পিছানো হচ্ছে বারবার। পিছানো বলতে তাদের কারণে তারা এমন কিছু হয়ে যায়নি, জনগণ তারা তাদের নিজেদের রেসপেক্টটা হারাচ্ছে, দিন দিন তাদের সমর্থন কমছে, তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমি বলবো তাদের হাত দিয়ে ছাত্র জনতা এবং সমমনা প্রত্যেকটা দলের এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ পরোক্ষ মদদেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। আমরা নিজেরা সাক্ষী, আমরা নিজেরা রাস্তায় ছিলাম, আমরা স্প্রিন্টারের গুলি খেয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা নিজেরা তার একটা সৈনিক। আমরাও তো জনগণ, আমরা কি দেশের বাইরে? আমরা কি জনগণের বাইরে? ওরা তো বলতে পারে না ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। আমরা তো এই দেশের জনগণ, আমরা এই দেশের ভোটার। তাহলে ওরা যদি আমাদের বাধ্য দিতে চায়, আমরা জনগণ হিসেবে তো আমরা ইনক্লুডেড। তো ওরা কিভাবে বাদ দিবে? ওই যে বললাম, ওরা হচ্ছে অনেক নবীন, আমাদেরই সন্তান, ওরা অনেক কিছুই বোঝে না। তাই বলবো বাবারা, তোমরা তোমাদের শিক্ষাঙ্গনে ফিরে যাও, আরো পড়াশোনা করো, আরো অভিজ্ঞতা অর্জন করো, দেশকে আরো ভালো কিছু দিবা, তোমরাই নেতৃত্বে আসবে আগামী দিন। কিন্তু এখন রাজনীতিবিদদের গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটের মাধ্যমে সরকার তাদের হাতে ছেড়ে দাও, দেশ জনগণের সরকারই চালাবে। এটাই সুন্দর, এটাই স্বাচ্ছন্দ্য, এটাই আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য। ধন্যবাদ। এই ঈদের মধ্যে আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন আমার ঈদ অনুষ্ঠানে, এই জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। আমিও ধন্যবাদ, আপনি আমাকে এইভাবে মানে আমি এখানে সেখানে ওখানে বলছি, তারপরে আমাকে এতটা অনাথ ফিল করেছেন, আপনি আসছেন, আমার সাথে কথা বলেছেন। আপনাকেও ঈদ মোবারক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের টিভির জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম।